গুড মর্নিং ডিয়ার অল ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর সিলেবাসের একটা পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস, এই কবিতাটা পড়ব। এখন মূল কবিতা বা টেক্সটে যাওয়ার আগে আমরা একবার কবি সম্পর্কে, দ্য জর বা জনার হি বিলংস টু, যে সময়ের মধ্যে তিনি কবিতা লিখেছেন সেই সময়, দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েট্রি অ্যান্ড পার্টিকুলারলি দ্য থিম অফ দ্য পোয়েট্রি, কবিতার যে মূল ভাব সেইটা, এগুলো একবার আগে আলোচনা করে নেব। তারপর কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বা অ্যানালাইসিস করব। এখন এই কবিতাটা লিখেছেন জন কিটস। জন কিটস ওয়াজ আ শর্ট লিভড পোয়েট, মাত্র 27 বছর বেঁচে ছিলেন তিনি। অ্যান্ড হি বিলং টু দ্য সেকেন্ড অর্ডার জেনারেশন অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডের দুটো স্ল্যাব করা হয়, দুটো ওয়েতে তাদেরকে ক্লাসিফাই করা হয়, একটা ফার্স্ট অর্ডার জেনারেশন, একটা সেকেন্ড অর্ডার জেনারেশন। তো হি বিলং টু দ্য সেকেন্ড অর্ডার জেনারেশন। আর টমাস হার্ডি, কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা সমস্ত ফার্স্ট অর্ডার জেনারেশনের মধ্যে পড়তেন। এখন জন কিটসের নিজের জীবনে কিছু সর্ডিডনেস থাকলেও, গ্রিফ অ্যান্ড সরো থাকলেও, তার কবিতার মধ্যে মূলত রোম্যান্টিক পিরিয়ডের যে মূল অ্যাসপেক্ট, যে মেইন অ্যাসপেক্ট, যেটা যে সমস্ত কিছুকে একটা ডিভাইন অ্যাঙ্গেল থেকে দেখা, ডিভাইন পার্সপেক্টিভ থেকে দেখা, সেইটা তার কবিতায় কিন্তু বারবারই ফুটে উঠেছে। এখন তার বেশ কিছু কবিতা বা কবিতা সংকলনের মতো এই কবিতাটাও ইটসেলফ ইম্পর্ট্যান্ট রোম্যান্টিক পিরিয়ডটাকে রিফ্লেক্ট করার জন্য। এখন আমরা দেখিনি রোম্যান্টিক পিরিয়ডের মেইন ফিচার্সগুলো জেনারেলি কী হয়। রোম্যান্টিক পিরিয়ডের ক্ষেত্রে কিছু সার্টেন ফিচার্স থাকে, যে ফিচার্সগুলো সেই সময় কবিরা, সেই সময়ের লেখক যারা, রাইটার বা লিটারেটার যারা, তারা তাদের কবিতা, তাদের নভেল, গল্প সবেতেই হাইলাইট করতেন, আন্ডারলাইন করতেন। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে পুটিং ইম্পর্টেন্স অন সেলফ এক্সপ্রেশন অ্যান্ড ডিভাইন ফিলিং। মানে তুমি কি ভাবছো সেইটাকে গুরুত্ব দেয়া, তুমি কি ভাবছো তোমার প্রকাশ, তোমার ইন্ডিভিজুয়াল ফিলিংটা, ব্যক্তি বিশেষে তোমার ভাবনা, সেই ভাবনাটা মূলত গুরুত্ব পেত কবিতার মধ্যে। নেক্সট হচ্ছে এমফ্যাসাইজ অন ইমোশনাল অ্যাসপেক্টস অ্যান্ড ইম্যাজিনেশনস, মানে তোমার আবেগ আর কল্পনা, এই দুটোতে জোর দেওয়া, এই দুটোতে গুরুত্ব দিয়ে সেই যে ওভারফ্লো অফ ইমোশন হচ্ছে, আবেগের একটা উৎস্রোত হচ্ছে, সেইটাই তোমার লেখা বা লেখনির মধ্যে উঠে আসে। তৃতীয়ত হচ্ছে অর্ডিনারিনেস বলতে এটা আরেকটা অ্যাসপেক্টে দেখতে পারি, যে দ্য আইডিয়া অফ পুটিং স্ট্রেস অন দ্য ডিপ্রাইভড ক্লাস অফ দ্য সোসাইটি, যে সমাজের যা অতি সাধারণ, যা বঞ্চিত, তার উপরে জোর দেয়া। মানে সেটা সমাজে ট্র্যাম্প হতে পারে, ভ্যাগাবন্ড হতে পারে, বেগার হতে পারে। এর সাথে একটা রেলেভেন্ট অ্যাসপেক্ট কিন্তু আমরা এই কবিতাতেও দেখব। এই কবিতায় যে দুটো ইনস্ট্রুমেন্টাল ক্রিয়েচার্স আছে, একটা গ্রাস হপার আর একটা ক্রিকেট, এরা দুজনের কেউই কিন্তু লিটারেচারের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে, পোয়েট্রির ক্ষেত্রে কোনোভাবেই রেলেভেন্ট নয়, র্যাদার খুব ট্রিভিয়াল, খুব তুচ্ছ এদের উপস্থিতি। এদের নিয়ে কবিতা লেখা, এদের নিয়ে সাহিত্য চর্চা করা, তার নজির বা নিদর্শন কিন্তু খুব একটা বেশি নেই। কিন্তু এটাও কিটস করেছেন কারণ হচ্ছে এটা রোম্যান্টিক পিরিয়ডের ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল ফিচার্সের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে টু ফাইন্ড ডিভিনিটি ইন নেচার, প্রকৃতির মধ্যে একটা ঐশ্বরিক ভাব খুঁজে নেওয়া। প্রকৃতি মানে যে শুধু আমাদের চারপাশে একটা সায়েন্টিফিক অ্যাসপেক্ট থেকে দেখব তা নয়। প্রকৃতি এখানে নেচার ইটসেলফ বা হারসেলফ ইজ দ্য ক্রিয়েটর, নেচার ইজ ডিভাইন অ্যাসপেক্ট, তার মধ্যে ডিভিনিটি, তার মধ্যে ঐশ্বরিক কিছু খুঁজে পাওয়া, এটা এই সময়ের কবিতাগুলোর বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ইনোসেন্স অ্যান্ড ফ্রেশনেস, এই দুটো, মানে কোথাও কবিতার মধ্যে একটা আন্ডারলাইং সিম্পলিসিটি থাকবে, ইনোসেন্স থাকবে একটা, আর কবিতা একটা স্বতঃস্ফূর্ত, ভাইব্র্যান্ট অ্যান্ড ফ্রেশ অ্যাসপেক্ট থাকবে, সতেজ ব্যাপার থাকবে, যা মুহূর্তের মধ্যে যে একটা মোমেন্টারি গ্লুম আছে, তাৎক্ষণিক যে একটা বিষণ্ণতা আছে, সেখান থেকে বের করে নিয়ে চলে আসবে, এই একটা ব্যাপার থাকবে।
আর ফাইনালি ইন মোস্ট অফ দ্য কেসেস দ্য পোয়েটস প্লেড দ্য রোল অফ আ প্রফেট। এখানে কবি যারা বা লেখক যারা বা সাহিত্যিক যারা, তারা যেন প্রফেট বা দূরদর্শী, যে ভবিষ্যৎদ্রষ্টা, ভবিষ্যৎ দেখতে পায়, সেই ভূমিকা পালন করতো। মানে আমরা সাধারণ মানুষ যে অ্যাসপেক্টে দেখছি চারপাশটাকে, সেই অ্যাসপেক্টে তারা দেখতো না। তাদের দেখার অ্যাঙ্গেলটা, তাদের দেখার পার্সপেক্টিভটা একটু সুপারফিশিয়াল হতো, তার মধ্যে একটু গডলাইক অ্যাটিটিউড থাকতো, একটু ডিভাইন অ্যাসপেক্ট থাকতো। তো দিজ আর দ্য পার্টিকুলার ফিচার্স অফ রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডের একটা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এগুলো মনে করে রাখাটা খুব দরকারি, কারণ বারবার রোম্যান্টিক পিরিয়ডে যত সাহিত্য পড়ব ততবার এগুলো আলোচনা করা অপ্রয়োজনীয়। একবার ফিচার্সগুলো মাথার মধ্যে বসে গেলে যে কোনো কবিতা পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ, এই কবিতাটা দ্যাট মাইট বিলং টু দ্যাট ভেরি পিরিয়ড, এই কবিতাটা হয়তো সেই জরের মধ্যে বা সেই জনরের মধ্যে পড়ছে। এখন আমাদের যে কবিতা আছে, আমাদের কবিতাটাও কিন্তু সেই রোম্যান্টিক পিরিয়ডের মধ্যেই পড়ছে। যখন আমরা কবিতাটা পড়ব, তখন সেই ফিচার্সগুলো, পেট্রার্ক সনেটের ফিচার্সগুলো এখানে দেখতে পাবো। যেরকম বলছিলাম যে ফার্স্ট যে স্ট্যান্ডা আছে, অর্থাৎ অক্টেট পার্ট যেটা আছে, সেখানে কবি কী করছেন, সেখানে কবি gives us an idea that when the birds become faint, how the grasshopper carries on the rhythmic movement, the rhythm of the nature itself. এটা একটা। আর there is an extension of the same rhythm, সে একই রিদমের একটা এক্সটেনশন আছে in the second part, in the second stanza, sestet parte, where the poet describes that how when the grasshopper leaves his job, when the grasshopper retires back, leaving his own job, leaving his own responsibilities, how the cricket takes over, কি করে ক্রিকেট সেই দায়িত্বটা, অর্থাৎ ঝিঝি পোকা সেই দায়িত্বটা নিয়ে নেয়, পার্টিকুলারলি ইন দ্য টাইম অফ উইন্টার, শীতের সময়, অ্যান্ড হাউ হি ক্যারিজ অন দ্য সেম লেগাসি, দ্য সেম ওনার্স দ্যাট দ্য grasshopper uses to do in summer, the cricket does in winter. তো এটাও আমরা দেখব। তো এখানে কোনো কম্প্যারিজন নেই, কোনো কনক্লুশন নেই, শুধু একটা এক্সটেনশন আছে, যে দ্য এসেন্স ইন দ্য অক্টেভ পার্ট is being extended in the sestet part also. এটা একটা। আর কবিতার একটা রিদিম স্কিম আছে। কবিতার রিদিম স্কিমটা স্ক্রিনে দেখতে পাবে তোমরা, ওখানে রিদিম স্কিমটা দেওয়া আছে যে কবিতা কীভাবে এসছে। এটা পেট্রার্ক অ্যান্ড সনেটের একটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার, যেটা আমরা প্রায়শই মোটামুটি কমন দেখতে পাবো এই রিদিম স্কিমটা। যেরকম ফার্স্ট লাইনে প্রথম চারটে লাইন আছে এ বি বি, অর্থাৎ ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ড আর ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড, এই দুটোর মধ্যে একটা মনে আছে সেকেন্ড আর থার্ড লাইনের মধ্যে। তাহলে ফার্স্ট ফোর্থ এ বি বি এ, সেকেন্ড আর থার্ড হচ্ছে বি, ফার্স্ট আর ফোর্থ হচ্ছে এ। সেম ওয়াইজ পরের চারটে লাইনেও আছে এ বি বি এ, এ বি বি এ, এ বি বি, অর্থাৎ ফার্স্ট ফোর্থ ফিফথ অ্যান্ড এইথ, এই চারটের মধ্যে রিদমিক সিমিলারিটিস আছে। আর সেকেন্ড থার্ড সিক্সথ আর সেভেন্থ, এই চারটের মধ্যে আছে। আর পরের যে ছটা লাইন, অর্থাৎ সেস্টেড পার্টের যে ছটা লাইন, সেইটা আবার সিডিই সিডিই, অর্থাৎ প্রথম তিনটে সিডিই, পরের তিনটে সিডিই। তাহলে হচ্ছে নাইনথ লাইন, 10, 11, 12, 9 আর 12-এর মধ্যে মিল আছে, 10 আর 13-এর মধ্যে মিল আছে, আর 11 আর 14-এর মধ্যে মিল আছে। তো এটা একটা রিদিম স্কিম যেটা পেট্রার্ক অ্যান্ড সনেটকে ডিফাইন করে। ওকে, নাও লেট আস কাম টু দ্য অরিজিনাল টেক্সট অর মেইন টেক্সট। ওকে, লেটস স্টার্ট দ্য রিডিং। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই স্তব্ধ হয় না, কখনোই মৃত হয় না। When all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা সংজ্ঞাহীন হয়ে পড়ে, টায়ার্ড এক্সস্টেড হয়ে পড়ে, ইন দ্য স্কর্চিং হিট অফ সামার, গ্রীষ্মের সেই প্রখর দাবদাহে, সূর্যের
প্রচণ্ড উত্তাপের মধ্যে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ এবং আশ্রয় নেয়, হাইড ইন কুলিং ট্রিজ আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায়। আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ছুটে বেড়ায়, একটা কণ্ঠস্বর ছুটে যায় ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আর এক ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মোন মিড, সেই সদ্য ফসল কাটা প্রান্তর বা মাঠের ওপর দিয়ে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, এটা ফড়িং বা ঘাস ফড়িংয়ের ডাক, তার চিৎকার, তার কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড, সে দায়িত্ব নেয়। ইন সামার লাক্সারি, এই গ্রীষ্মবিলাসিতার মধ্যে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তবে এই কাজের মধ্যে দিয়ে যে আনন্দ সে পায়, সে আনন্দ যেন অফুরান, তার ক্ষেত্রে কখনোই ফুরোয় না। অত্যন্ত আনন্দের সঙ্গে উৎফুল্ল হয়ে সে নিজের দায়িত্ব পালন করে। তবে ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কিন্তু যখন তার দায়িত্ব শেষ হয়ে যায়, হোয়েন হি ডাজন্ট টেক ফান এনি লঙ্গার, যখন সে আর আনন্দ পাচ্ছে না তার দায়িত্ব পালনে, হি রেস্টস অ্যাট ইজ, সে তখন আরামে অনায়াসে বিশ্রাম নেয়। উইথ কমফোর্ট ইন আ কোজিনেস বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে। এটা হচ্ছে অক্টেভ পার্টটা, প্রথম 8টা লাইন। এবার সেস্টেড পার্ট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এ পৃথিবীর কাব্যময়তা, তার ছন্দ কখনোই বন্ধ হয় না, স্তব্ধ হয় না কখনোই। অন আ লোন উইন্টার ইভিনিং, এক নির্জন একাকী শীতের সন্ধ্যায়। When the frost has wrought a silence, যখন চারপাশটা বরফে আবৃত হওয়ায়, তুষারে আবৃত হওয়ায় একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে, বা চারপাশের সেই হিম শীতলতা একটা নিস্তব্ধতা তৈরি করেছে, এখানে রথ মানে ক্রিয়েটেড। ফ্রম দ্য স্টোভ, তখন সেই অগ্নিকুণ্ড বা উনুনের পাশ থেকে, দেয়ার শ্রিলস, একটা স্ক্রিম বা স্ট্রিকিং সাউন্ড, তীক্ষ্ণ শব্দ শোনা যায়। দ্য ক্রিকেট সং, এটা ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যা ভেসে আসে ক্রমবর্ধমান উষ্ণতার মধ্যে দিয়ে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং এই ডাকটাই এমন এক সাধারণ মানুষের কাছে যে অর্ধ চৈতন্য, ঝিমোচ্ছে, ক্লান্ত পরিশ্রান্ত, তার কাছে মনে হয় দ্য গ্রাস হপার্স, ঘাস ফড়িংয়ের ডাক, অ্যামং সাম গ্রাসি হিলস, যা ভেসে আসছে দূরের সেই ঘাসে ঢাকা পাহাড়গুলো থেকে। ওকে, এটা হচ্ছে একটা ইমপ্ল্যান্টেড মিনিং নয়, জাস্ট লেক্সিক্যাল মিনিং হলো, ওয়ার্ড ওয়াইজ মিনিং হলো। আমরা আরেকবার একটু ইমপ্ল্যান্টেড মিনিংটা দেখে নেবো কবিতাটা, আরেকবার রিডিং করে নিচ্ছি। The poetry of art is never dead. Here poetry refers to the rhythmic movement or flow or essence of nature. প্রকৃতির যে একটা ছন্দবদ্ধ, ছন্দময় তার গতি আছে, সেই গতি কখনো স্তব্ধ হয় না। নেভার ডেড মিনস নেভার সিজেস, কখনো বন্ধ হয় না, স্তব্ধ হয় না, সেটি তার মৃত্যু হয় না কখনো। When all the birds, এখানে birds are the messengers of the nature, তারা দূত, তারা বার্তাবাহক এই প্রকৃতির, কিন্তু সেই দূতেরা, সেই বার্তাবাহকেরাই আর ফেইন্ট,
যখন দে বিকাম এক্সস্টেড, দে আর টায়ার্ড, তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে, আ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ছুটে যায়, অ্যাজ ইফ দ্য ওনার অফ দ্য ভয়েস ইজ ইন আ গ্রেট হারি, যেন খুব দ্রুততার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে সে আছে। ছুটে যায় ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে আর এক ঝোপেতে, ফ্রম দ্য নিউ অ্যাবাউট দ্য নিউ মোন মিড, সেই সবে ফসল কাটা হয়েছে, ফসলের গোড়াগুলো পড়ে রয়েছে যে মাঠের ওপরে, সেই ফসল কাটা মাঠের ওপর, প্রান্তরের ওপর দিয়ে ছুটে যায় সেই কণ্ঠস্বর, অর্থাৎ ঘাস ফড়িং ছুটে যায়। দ্যাট ইজ দ্য গ্রাস হপার, সেখানে গ্রাস হপারের পর একটা অ্যাপোস্ট্রফি দেয়া আছে। আমরা জেনারেলি ইনফিরিয়ার যা কিছু, ট্রিভিয়াল যা কিছু, সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিই না, সেখানে অফ দ্য দিয়ে করি, যেমন দ্য লেগ অফ দ্য চেয়ার। কিন্তু এখানে গ্রাস হপারের মধ্যে একটা সুপিরিয়রিটি ইমপ্লাই করা হয়েছে। দ্য গ্রাস হপার ইজ নো লঙ্গার আ মেয়ার ট্রিভিয়াল ক্রিয়েচার, সে অতি তুচ্ছ সাধারণ একটা পতঙ্গ নয় আর। এখানে সে দ্য ফোর রানার অফ নেচার, এখানে সে দ্য অ্যাম্বাসেডার অফ নেচার, এখানে সে দ্য মেসেঞ্জার অফ নেচার। তো সেই কারণে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। হি, ওই যে হি বলা, ইট নয়, হি ইউজ করা হয়েছে। হি টেক্স দ্য লিড, এর অর্থ হি টেক্স দ্য রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব নেয়। কিসের দায়িত্ব? টু ক্যারি ফরওয়ার্ড, টু ক্যারি অন দ্য নন স্টপ সিজলেস মুভমেন্ট বা রিদমিক মুভমেন্ট অফ নেচার, সেটাকে এগিয়ে নিয়ে যেতে, সে নিরবিচ্ছিন্ন ছন্দ প্রকৃতি, তাকে এগিয়ে নিয়ে যেতে। ইন সামার লাক্সারি, এখন লাক্সারিটার মধ্যে একটা পানিং আছে। পানিং কীরকম? লাক্সারি বলতে বিলাসিতা বোঝায়। এখন এই প্রচণ্ড গ্রীষ্মে বিলাসিতা কোথায়? গ্রীষ্ম প্রচণ্ড বলেই, তার দাবদাহ প্রচণ্ড বলেই এই যে শুধু পাখিরা নয়, আর সমস্ত জীবজন্তু যারা আছে, তারা যে যার নিজের বাসায় বা আস্তানায় ফিরে গেছে, সেখানে গিয়ে তারা বিশ্রাম নিচ্ছে, আরাম করছে তারা। সেই জন্য বিলাসিতা বলেছে এখানে, যে যখন সবাই বিলাসিতার মধ্যে থাকে, তখন গ্রাসহপার কিন্তু তার নিজের দায়িত্ব পালন করে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, আর এই কাজের মধ্যে যে আনন্দ পায়, সেটা যেন তার ক্ষেত্রে কোনো ফুরোয় না, সে সবসময় এটা উপভোগ করে যায়। কিন্তু ওয়েন টায়ার্ড আউট অফ ফান, কিন্তু যখন তার দায়িত্ব শেষ হয়ে যায়, যখন সে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইট, তখন সে মনোরম কিছু আগাছার নিচে বিশ্রাম নেয়। এখন দেখতে হবে, আগাছা কখনো বিশ্রামের জন্য মনোরম বা কোজি শেল্টার হতে পারে না। তো এটা গ্রাস হপার বলেই উইডের কথা বলা হয়েছে, যে অত্যন্ত মেয়ের রিকোয়ারমেন্টস, নেসেসিটিসের মধ্যেও ওই ঘাস ফড়িং কীভাবে নিজের দায়িত্বটা পালন করে, যা অন্য অনেকে পালন করতে পারে না। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, রিপিট করা আছে ফার্স্ট লাইনার এটা, যে কখনোই এটা স্তব্ধ হয় না, কবিতার প্রকৃতির ছন্দ। অন আ লোন উইন্টার ইভিনিং, এক নির্জন একাকী শীতের সন্ধ্যায়, এখানে উইন্টারকে পার্সনিফাই করা হয়েছে। ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, ফ্রস্টকেও পার্সনিফাই করা হয়েছে, যখন তুষার চারদিকে একটা নীরবতা সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, ওই উনুন বা অগ্নিকুণ্ডের পাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠে ভেসে আসে দ্য ক্রিকেট সং, ক্রিকেটের ডাক। এখন তার গানটা মোটেই সিগনিফিকেন্ট না, তার ডাকটা, তবুও তাকে গান বলা হয়েছে, কারণ তার মধ্যে একটা মেলো টিউন আছে, যা আমাদের কাছে সুদিং। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং যত কানে আসে, তত যেন আমাদের ভেতরের মনের উষ্ণতা ক্রমে ক্রমে বাড়তে থাকে। আর এই যে অপটিমিজম তৈরি হচ্ছে, এই যে আমরা পেসিমিজম থেকে অপটিমিজমের দিকে যাচ্ছি, সেইটারই রেফারেন্স কি দিয়েছে? অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং এক অর্ধচৈতন্য মানুষের কাছে এইটাই মনে হয়, এই ডাকটা মনে হয় দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, যে ঘাসে আবৃত সেই সুদূর পাহাড় থেকে যেন ঘাস ফড়িংয়ের ডাক ছুটে আসছে আমাদের দিকে, যা আবার আসন্ন এক গ্রীষ্মের কথা